রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের উদ্যোগ নিয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সতীর্থ কর্মকার। সতীর্থ, আপনাকে স্বাগত জানাচ্ছি এখন বিদেশের আয়োজনে। আপনার কাছে শুরুতে যে বিষয়টি জানতে চাই, যে শান্তি আলোচনা চলার মধ্যে আবার শর্ত জুড়ে দিয়েছেন পুতিন, এবং সেখানে পুতিনের নতুন 3 শর্তের কথা বলা হয়েছে। সেই শর্তগুলো কি কি একটু আমি আপনার কাছ থেকে জানতে চাই, এবং এই শর্তগুলো কি ইউক্রেন মেনে নেওয়ার কোনো সম্ভাবনা রয়েছে? আমরা যেটি জানি সেটি হচ্ছে এটি পুতিন আসলে কোনো গণমাধ্যমকে ইন্টারভিউ দেননি বা এরকম কিছু। পুতিনের যে অফিস ক্রেমলিন সূত্রে বরাতে রয়টার্স বলছে যে পুতিন 3টি শর্ত সামনে রেখেছেন ইউক্রেনের। প্রথম শর্তটি হচ্ছে যে ডনবাস অঞ্চলটি, এই ডনবাস অঞ্চলের নিয়ন্ত্রণ পুরোপুরি রাশিয়ার হাতে ছেড়ে দিতে হবে। এই মুহূর্তে এই অঞ্চলটির প্রায় 87 ভাগের মতো একটি নিয়ন্ত্রণ রাশিয়ার কাছে আছে বলে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করে আসছে। এবং লুহান্স্ক এবং ডনেস্ক এই জায়গাগুলো নিয়ে হচ্ছে আসলে এই ডনবাস অঞ্চলটি গঠিত। এরপরে পুতিন বলেছেন তার দ্বিতীয় শর্তে যে কোনোভাবেই ইউক্রেন নেটোতে যোগদান করতে পারবে না, এই আশা থেকে ইউক্রেনকে সরে আসতে হবে। এবং তৃতীয় শর্ত যেটি দিয়েছেন, যেটি জেলেনস্কি প্রত্যাশা করছিলেন, যে তার এই যে যদি শান্তি চুক্তি কার্যকর হয় এবং যুদ্ধ বন্ধ হয়, তাহলে ইউক্রেনের নিরাপত্তার প্রশ্নে ইউরোপীয় মিত্র দেশের সেনারা সেখানে অবস্থান করবেন কিনা। পুতিন সাফ জানিয়েছেন যদি এমনটি হয় তাহলে তিনি কোনোভাবে ইউক্রেনের যুদ্ধ বন্ধের বিষয়ে আলোচনা অংশগ্রহণ যেমন করবেন না, তেমনই যুদ্ধ বন্ধ করার ব্যাপারে যে উদ্যোগটি নেওয়ার কথা তিনি ভাবছিলেন সেখান থেকেও তিনি সরে আসবেন। এবং এই একই কথা রুশ পররাষ্ট্রমন্ত্রীও বলেছেন। তিনি আরও স্পষ্ট করে বলেছেন যে ইউক্রেনীয় প্রেসিডেন্টের গতিবিধি দেখে মনে হচ্ছে তিনি আসলে ইউক্রেনে শান্তি ফেরাতে চান না। জেলেনস্কি যেভাবে শুরু থেকেই বলছেন ভূখণ্ড ভাগাভাগির প্রশ্নে তিনি কোনো ছাড় দেবেন না, সে জায়গায় রাশিয়া কিন্তু শুরু থেকেই বলছে যে এই নির্দিষ্ট ডনবাস অঞ্চলটি যদি রাশিয়ার নিয়ন্ত্রণে না দেওয়া হয় তারা আলোচনায় বসতে চায় না। সুতরাং এরকম একটি ধোঁয়াশার জায়গা আসলে তৈরি হয়েছে, যেখানে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে বৈঠকটি অনুষ্ঠিত হবে, কিন্তু অন্যদিকে ক্রেমলিন এবং কিয়েভ এবং মস্কো দুজনের আচরণ দেখে মনে হচ্ছে যে তারা কেউই আসলে সমঝোতা করতে রাজি না। হয়তো বৈঠকের ব্যাপারে তারা অনাগ্রহ দেখাচ্ছেন না। এবং পুতিন শেষ যে 3টি শর্ত দিয়েছেন, এই শর্ত 3টি ইউক্রেনের বিবেচনায় দেখলে এই 3টি শর্ত আসলে বা এই 3টি জিনিস ইউক্রেনেরও প্রত্যাশা, ইউক্রেন নিজে আসলে এই 3টি জিনিসই চায়। এক্ষেত্রে আসলে কে সমঝোতা করবে, কে কতটুকু ছাড় দেবে তার উপরই নির্ভর করছে বৈঠকটি আদৌ গড়ায় কিনা বা বৈঠকের ফলাফল কেমন। মানে ইউক্রেন মেনে না নেওয়ার সম্ভাবনাটাই কি অনেক বেশি সেক্ষেত্রে হতে পারে এমন কিছু? এই জায়গায় মূল যে বিষয়টি সেটি হচ্ছে এই যুদ্ধটি যখন শুরু হয় তখনই পুতিন আসলে ক্লেম করেছিলেন যে এই ডনেস্ক আর লুহান্স্ক, ডনবাসের যে মূল দুটি অঞ্চল যদি আমরা বলি, বেসিন বলা হয় যে জায়গাটিকে, এই ডনবাস, এই লুহান্স্ক এবং ডনেস্ককে স্বাধীন করার প্রচেষ্টা ছিল তার। তিনি বলেছিলেন এ দুটি স্বাধীন ভূখণ্ড হবে। এবং জেলেনস্কি যে জায়গা থেকে আসলে বিরোধিতাটি করছেন, আপনি যদি খেয়াল করেন যে এই লুহান্স্ক, ডনেস্ক এই অঞ্চলগুলো দিয়ে আসলে রাশিয়া যেটি চায় সে কৃষ্ণ সাগরে সরাসরি অ্যাক্সেস পাবে সে যদি এই জায়গাটি থাকে। পাশাপাশি সে ইউক্রেনকে আপনি যদি মানচিত্রটি দেখেন, ইউক্রেনের যে টেরিটরি সেটিকেও আসলে রাশিয়া একদিক দিয়ে ঢেকে রাখতে পারে। মানে অনেকটা এরকম জিনিসটি যে নিরাপত্তার স্বার্থেও ইউক্রেনকে কিছুটা আটকে রাখা, ইউক্রেনকে কিছুটা কোণঠাসা করে ফেলায় কাজ করবে আসলে এই ডনবাস অঞ্চলের নিয়ন্ত্রণ যদি আসলে রাশিয়া নিতে পারে। সেক্ষেত্রে ইউক্রেন এটি ছাড় দেবে না। তার পেছনে আরও একটি বড় কারণ হচ্ছে, আপনি যদি খেয়াল করেন যে এই যে যুদ্ধ এবং এই যুদ্ধে আমেরিকা যে ইউক্রেনকে এত অস্ত্রশস্ত্র দিয়েছে, তারা এই অর্থটি কিন্তু উদ্ধার করেছে খনিজ সম্পদের, দুর্লভ খনিজের একটি লভ্যাংশ থেকে। ইউক্রেনের যে দুর্লভ খনিজ যদি আপনি বলেন, কয়লা বলেন, আরও যে খনিজ উপাদানগুলো বলেন, সেগুলোর একটি ঘাঁটি আছে আসলে এই ডনবাস অঞ্চলে। সুতরাং শিল্প উন্নয়নের জায়গা থেকে এই অঞ্চলটির যেমন গুরুত্ব আছে, ভৌগোলিক নিরাপত্তার জায়গা থেকে যেমন এই অঞ্চলটির গুরুত্ব আছে, তেমনি কৃষ্ণ সাগরের যে বাণিজ্য ব্যবস্থাটি সেখানেও আসলে এক্সেস পাওয়ার একটি ব্যাপার আছে। সুতরাং ইউক্রেন আসলে এই বার্গেনিং চিপটি ছাড়বে কিনা সেটি আলোচনা সাপেক্ষ। তবে এই মুহূর্তে জেলেনস্কির বক্তব্য দেখে তো মনে হচ্ছে তিনি বলছেন অঞ্চল ভাগাভাগির প্রশ্নে কিয়েভ কোনো ছাড় দেবে না। ইউক্রেনের ন্যাটোতে যোগ দেয়া মেনে নেবে না রাশিয়া, এমন কথা বলছে রাশিয়া। এবং একই সঙ্গে যুক্তরাষ্ট্রও কিন্তু তাদের কথার সঙ্গে তাল মেলাচ্ছে। তবে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিতে ন্যাটো সেনাদের উপস্থিতি বাড়ার শঙ্কা রয়েছে কিনা, এবং এতে করে শান্তি আলোচনা কি ভেস্তে যেতে পারে বা ভেস্তে যাওয়ার কোনো সম্ভাবনা কি রয়েছে? মূলত আসলে শান্তি আলোচনা যখন তৈরি হবে, যদি শান্তি আসলে প্রতিষ্ঠা হয়, তখনই আসলে নেটো দেশগুলোর সৈন্যরা ইউক্রেনে থাকবে কি থাকবে না সেই প্রসঙ্গটি আসে। জেলেনস্কি এটি চাচ্ছেন যখন শান্তি কার্যকর হলো এবং তারপরে ইউক্রেনে ফার্দার রাশিয়া অ্যাটাক করবে না, এটি যাতে নিশ্চিত করা যায়, ওই সিকিউরিটি গ্যারান্টি জেলেনস্কি চাচ্ছেন। সুতরাং পশ্চিমা দেশগুলো তাদের সৈন্য পাঠাবে কিনা সেটি আসলে শান্তি আলোচনা কার্যকর হয় কিনা তার উপর নির্ভর করছে। আর প্রথম যে অংশটি, যে এই যে নেটোতে যোগদান নিয়ে রাশিয়ার বিরোধ বা যুক্তরাষ্ট্রের বিরোধ, তারা যে বিরোধিতা করছে যে ইউক্রেন আসলে এটিতে যোগ দিতে পারবে না বা এরকম শর্ত দিচ্ছে, এর একটি বড় কারণ হচ্ছে বিশ্লেষকরা বলেন যে যদি ইউক্রেন আসলে নেটোতে যোগদান করে তখন
রাশিয়ার কাছে জিনিসটা অনেকটা এরকম হবে যে রাশিয়া সরাসরি নেটোভুক্ত দেশগুলোর সাথে একটি সংঘাতে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়, যেখানে আঞ্চলিক যে শান্তি আমরা যদি বলি, আঞ্চলিক অখণ্ডতা যদি বলি, সেটি রাশিয়ার প্রশ্নবিদ্ধ হবে বলে পুতিন মনে করেন। দ্বিতীয়ত আরও একটি বিষয়, সেটি হচ্ছে নেটোর সদস্যপদ পাওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতারও কিছু জায়গা আছে, যেখানে ইউক্রেন আসলে একটি যুদ্ধবিধ্বস্ত দেশ। আমরা নিয়ম অনুযায়ী জানি যে যুদ্ধবিধ্বস্ত বা যুদ্ধ কবলিত কোনো দেশ নেটোর সদস্য রাষ্ট্র হতে পারে না। সুতরাং যুদ্ধ চালিয়ে যাওয়ার মধ্যে তো ইউক্রেনের এই সম্ভাবনা নাই। দ্বিতীয়ত অর্থনৈতিকভাবে যদি সমৃদ্ধ না হয় একটি দেশ, আমরা জানি যে নেটোর একটি বাজেট আছে, যে বাজেটে তারা আসলে প্রতিরক্ষা খাতকে সমৃদ্ধ করে জোট হিসেবে। এই বাজেটটি আসলে ইউক্রেনে এই মুহূর্তে নেই। সুতরাং যুক্তরাষ্ট্রের এবং রাশিয়ার বিরোধিতা করার যেমন নিজেদের ব্যক্তিগত স্বার্থের জায়গা আছে, যুক্তরাষ্ট্রের বিরোধিতা করার স্বার্থ এই জায়গায়, কারণ যুক্তরাষ্ট্র জানে নেটোর সদস্যপদ যদি ইউক্রেন পায়, তাহলে রাশিয়ার সাথে ইউরোপের একটি সরাসরি যুদ্ধ লেগে যাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে, এবং সেক্ষেত্রে যুক্তরাষ্ট্র মধ্যস্থতাকারী হিসেবে কোনো জায়গা যেমন নিতে পারবে না, তেমন সে আসলে কোনো দলেও যেতে পারবে না। সে রাশিয়ার পক্ষেও যেতে পারে না, সে তখন ইউরোপের পক্ষেও যেতে পারে না। যুক্তরাষ্ট্র এই রিস্কটি নিতে চায় না। রাশিয়ার মনে করে তার আঞ্চলিক অখণ্ডতা প্রশ্নে এটি একটি চ্যালেঞ্জের মুখোমুখি তাকে দাঁড় করাতে পারে, এই জন্য সে চায় না ইউক্রেন নেটোতে যোগদান করুক। এবং সত্যি সত্যি যদি ইউক্রেন নেটোতে যোগদান করে, তাহলে নেটোভুক্ত একটি দেশের ওপর আপনি যদি ভবিষ্যতে আগ্রাসন চালাতে চান, সেখানে তো নেটো জোটগতভাবে প্রতিরোধ গড়ে তুলবে। সেক্ষেত্রে রাশিয়া তো কিছুটা ব্যাকফুটে থাকেই, কারণ পুতিনের গতিবিধি দেখে মনে হচ্ছে তিনি খুব সহজে ইউক্রেনকে ছেড়ে দিবেন না। এই জায়গায় আসলে দ্বন্দ্ব টিমে সত্য খুবই ছোট্ট করে জানতে চাই, একদিকে যুদ্ধ বন্ধের কথা বলা হচ্ছে, অন্যদিকে আবার ইউক্রেনকে $36,000 কোটি সামরিক সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর সদস্য দেশ। এতে যুদ্ধ আরো বিস্তৃত হওয়ার শঙ্কা রয়েছে কিনা? যুদ্ধ তো আসলে আমরা দেখেছি যে ট্রাম্পের সাথে শান্তি আলোচনার পরে দুই পক্ষই হামলা পাল্টা হামলা বাড়িয়েছে। আরও আপনি যে অঙ্কটি বললেন, এই $36,000 কোটি, এই ডলারটি আসলে যুক্তরাষ্ট্র এবং নেটোভুক্ত দেশগুলো ছাড়াও আরও 12-13টি দেশ দিয়েছে। এটি হচ্ছে জুন পর্যন্ত, 2025-এর জুন পর্যন্ত, যুদ্ধ শুরুর পর থেকে। মানে এইটা অর্থটি আসলে ইউক্রেন এখনো পর্যন্ত পেয়েছে। এছাড়া ইউক্রেনের পক্ষ থেকে আমরা শুনেছি যে তারা $9,000 কোটি কিছু অস্ত্র কিনতে চায় ওয়াশিংটনের কাছ থেকে, যুক্তরাষ্ট্র নির্মিত অস্ত্র, যেটির অর্থ পরিশোধ করবে ইউরোপ। সুতরাং এই যে পরের চুক্তিটির কথাটি, এই অর্থ তো $36,000 কোটি তো অলরেডি ইউক্রেন পেয়েছে, বরং তারা আরও $9,000 কোটি সামরিক সরঞ্জাম কেনার একটি প্রস্তুতি নিচ্ছে। কারণ তারাও আশা করছে যে যদি শান্তি আলোচনাটি কার্যকর না হয়, তাহলে রাশিয়ার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে এই অর্থটিও তাদের ব্যবহার করতে হবে আসলে। সুতরাং এটি ইঙ্গিত দেয় যে যুদ্ধটি খুব তাড়াতাড়ি থেমে যাবে, এরকম আশাবাদ আসলে বিশ্লেষকরা দেখছেন না। সতীর্থ, আপনাকে ধন্যবাদ আমাদের এখন বিদেশের আয়োজনে যুক্ত হওয়ার জন্য। সহকর্মী সতীর্থ কর্মকার যুক্ত হয়েছিলেন আমাদের সঙ্গে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের উদ্যোগ নিয়ে বিস্তারিত জানাতে।